প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রজন্ম আলাপন অনুষ্ঠানে। আপনারা জানেন যে বাংলাদেশে মুক্ত সাংবাদিকতার যেই পরিবেশ, সেটা দীর্ঘ 17 বছর স্বৈরশাসনে যেদিকে একদম মুখ থুবড়ে পড়েছিল, সেইখান থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। কিন্তু সেই জায়গাতে আমরা কতটুকু উন্নয়ন করতে পেরেছি বা ভবিষ্যতে আরও কতটুকু উন্নয়নের সুযোগ আছে এবং এখন সাংবাদিকরা কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কিনা, এই বিষয়টা নিয়ে আমরা এখন আজকে কথা বলবো। আমাদের সাথে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আমিরুল মুমিনীন মানিক। অনেক ধন্যবাদ আপনাকে। মানিক ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? সবাই আছি আলহামদুলিল্লাহ। আপনি প্রথমে জিজ্ঞেস করবো যে সাংবাদিকতার আপনার 2 যুগের বেশি অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে মানে বর্তমান সময়টাতে আপনি সাংবাদিকতাটাকে কিভাবে উপভোগ করছেন, নাকি এখনো আগের মতো ঝুঁকি নিয়ে কাজ করছেন? একটা সময় ছিল যে প্রচণ্ড অন্ধকার বা দাহকাল। 16 বছরই সেন্সরশিপের মধ্য দিয়ে সাংবাদিকতা গেছে, কিন্তু 2024-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর সেই অবস্থার খানিকটা পরিবর্তন হয়েছে ঠিক। তবে সাংবাদিকতার গুণগত মান যেভাবে উত্তরণ হবার আমাদের প্রত্যাশা ছিল তা হয়নি। যেমন সাংবাদিকতার নীতিমালা প্রণয়ন করা, সাংবাদিকতার ক্ষেত্রে ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে মুক্ত সাংবাদিকতা করার জন্য যে নির্বিঘ্ন পরিবেশ, সেটা নিশ্চিতে যে আইনি কাঠামো, সেটা আসলে তৈরি হয়নি 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরেও। এখন আমরা হয়তো কথা বলতে পারছি, এক সময়ে দেখা গেছে যে কথা বললেই গুম, খুন, অন্তর্ধান, নিহত হবার আশঙ্কা ছিল। এখন এটি নেই, সবাই কথা বলতে পারছে, মুক্ত বা খোলা কণ্ঠে কথা বলছে। কিন্তু এই কথা বলা কতদিন পর্যন্ত স্থায়ী হবে, সেটা নিয়ে আসলে আশঙ্কা। আরেকটা বিষয় হলো যে আমাকে কথা বলতে দিয়েছেন, স্বাধীনতার মধ্যেও একটা সীমাবদ্ধতা আছে। আমি তো দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলতে পারবো না। আমি তো আমার ধর্মকে নিয়ে এমন কোনো মন্তব্য করতে পারবো না যা বৃহত্তর জনগোষ্ঠী বা কোনো না কোনো মতাদর্শের মানুষকে আঘাত করে। সেই জায়গাগুলো থেকে স্বাধীনতা যেমন সীমাহীন নয়, স্বাধীনতাও দেশের সার্বভৌমত্ব, ঐতিহ্য, মূল্যবোধের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়। একইভাবে আমার পেশাগত যে নিশ্চয়তা, সেটা নিশ্চিত করবার জন্যে যা যা করা দরকার ছিল তা আসলে করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। ফলে এখন একটা মিশ্র সময় যাচ্ছে। কিছুটা কথা বলার স্বাধীনতা উপভোগ করছি ঠিক, কিন্তু পেশার অনিশ্চয়তা ঠিক 16 বছরের মতোই আছে। সেলফ সেন্সরশিপ বলে একটা কথা আমাদের সংবাদ মাধ্যমে খুব বেশি প্রচলিত হয়ে গিয়েছিল। এখনও কি সেই সেলফ সেন্সরশিপ কি আছে? কারণ এখনও পর্যন্ত কিন্তু কিছু মানুষ যারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দেন, তারা কিন্তু মনে করেন যে তারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন না। এবং মুক্ত গণমাধ্যম সূচকেও কিন্তু বাংলাদেশ যতদূর এগিয়ে আসার কথা ছিল, সে পয়েন্ট কিন্তু আমাদের খুব বেশি 1 থেকে 1.5 পয়েন্ট মাত্র বেড়েছে, আমরা খুব বেশি আগাতে পারিনি। এর কারণটা কি হতে পারে? সেলফ সেন্সরশিপ একসময় ছিল, মানে আপনি কোনটি প্রচার করবেন, কোনটি করবেন না, কোনটি করলে বিপদ হবে তা আপনিই জানতেন। ফলে আপনি বিপদে যাবেন নাকি নিরাপদে থাকবেন, এটা সাংবাদিকরা নির্ধারণ করতো। এই তো এখন সেই জায়গাটি মোটা দাগে না থাকলেও আসলে সাংবাদিকতাকে নিশ্চিত করবার জন্যে, এই পেশাটাকে নির্বিঘ্ন করবার জন্যে বা এর বুনিয়াদ তৈরি করার জন্যে যা যা হবার কথা ছিল, যে যে বিষয়গুলো উন্নয়ন হলে বৈশ্বিক সূচকে আমরা এগোতে পারতাম, সেগুলো হয়নি। যেমন কি হয়নি? এই গণ অভ্যুত্থানের পর আমাদের টেলিভিশন মিডিয়া বা সংবাদপত্রের হাউসগুলোতে কি আসলে বেতন ভাতা যেন নিশ্চিতভাবে দেওয়া হয়, তার কোনো আইনি কাঠামো হয়েছে? হয়নি। একজন সাংবাদিককে একটা নোটিশ ধরিয়ে বলে দেবে আজ থেকে তোমার চাকরি নেই, সে হয়তো ওই মাসের বেতনটুকু পাবে, কিন্তু তার যে অন্যান্য সুবিধা, সেটাকে নিশ্চিত করা গেছে। তাহলে বর্তমান তথ্য উপদেষ্টা যিনি আছেন, উনি কতদিন আগেও বলেছিলেন যে এখন নাকি সাংবাদিকতা বা এই পেশাগুলো বা সাংবাদিকতার হাউসগুলোর কীরকম জানি 2টি দলের মধ্যে উনি উল্লেখ করেই বলেছেন যে বিএনপি জামাতের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে গেছে। তো সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম, এটা কি ভাগ বাটোয়ারার বিষয়? ভাগ বাটোয়ারা যদি হয়ে থাকে, মানে আমাদের মাননীয় তথ্য উপদেষ্টার ভাষ্য মতে, তাহলে তাদের কারণেই হয়েছে। কর্তৃত্ব তো তাদের কাছে। আরেকটা বিষয় যে আমরা দলীয় পরিচয়ের দিকে না তাকিয়ে, ধরুন এক্স একজন সাংবাদিক, তিনি যোগ্য, দক্ষ, তিনি তার প্রফেশনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন কিনা এটাই বিবেচ্য। তার মতাদর্শ কি সেটা নিয়ে তো আমার মাতামাতি করার প্রয়োজন নেই। তিনি সত্য সংবাদ পরিবেশন করছেন কিনা, তাই না?
একজন জুতার কারিগর, তার কাছে একজন বিত্তবান মানুষ গেলে তিনি জুতা বানিয়ে দেবেন, আবার নিম্নবিত্ত মানুষ গেলে তাও তো বানিয়ে দেবেন। তার কাজ হচ্ছে প্রফেশনালি জুতা বানানো। সাংবাদিকতার কাজ তো এরকমই, যে আমি যা ঘটেছে তা প্রকাশ করছি কিনা, নাকি আমি সব ঘটনায় আমার দলীয় চিন্তার রং লাগাচ্ছি। তো এখন তিনি যে বললেন যে দখলবাজি হয়ে গেছে মিডিয়া হাউসগুলো, বা বিএনপি জামাতের সাংবাদিকরা ভাগাভাগি করে নিয়েছে, আমরা যদি নীতিমালা তৈরি করতে পারতাম, আমরা যদি সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে একজন ব্যক্তির একটির বেশি গণমাধ্যম থাকবে না, তাহলে তো বসুন্ধরায় আক্রান্ত হয়ে যেত। তাহলে অন্যান্য যে গণমাধ্যমের নামে মনোপলি যারা করছেন, বা বিত্তশালীরা তাদের ব্যবসা বাণিজ্যের হাতিয়ার হিসেবে গণমাধ্যম প্রতিষ্ঠা করেছেন, সেটা তো ধসে পড়তো। সেই অনৈতিকতা তো মানে ধ্বংস হয়ে যেত, মানে সুশাসন এবং এখানে ন্যায্যতা প্রতিষ্ঠা হতো। তো সেটা বাস্তবায়ন আপনি করলেন না কেন? না, আপনি যে বলছেন শক্তির কথা, তো তথ্য উপদেষ্টা তো সেটাও ক্লিয়ার করেছেন। উনি বলেছেন যে শক্তির কথা মানে আমি যদি বুঝতে পারতাম যে আমি কাল পর্যন্ত টিকে আছি তাহলে, কিন্তু আমার নিজের গদি নিয়ে তো আমি বুঝতে পারছি না আমি কাল পর্যন্ত থাকবো নাকি আমার সময়টা পরশুদিন পর্যন্ত যাবে। তাহলে এইরকম দুদল্য মানবতা দিয়ে তো কোনো কিছু হবে না। মানে যিনি অনিশ্চয়তার মধ্যে আছেন নিজের অবস্থান নিয়েই, তিনি কি করবেন? তো এটার দায় তো আর জনগণের না, এটার দায় যারা তাকে দায়িত্ব দিয়েছে আর তিনি যে দায়িত্বে এখনো আছেন তারই দায়। এটার দায়টা তো অন্যের উপর চাপানোর কিছু নেই। তিনি অনিশ্চয়তার মধ্যে আছেন কেন? তার যদি মেরুদণ্ড থাকে তিনি ঘোষণা দিয়ে বের হয়ে আসুন। আবার তাকে যারা নিয়োগ করেছে, নিয়োগকর্তা, তারাই বা এই পরিস্থিতি তৈরি করেছেন কেন? তাহলে ওনার যে কথা, সেই কথার প্রেক্ষাপটে যদি আমরা ধরি যে গণমাধ্যম সংস্কার কমিশন যেটা গঠিত হয়েছে, অন্য অন্য যে সংস্কার কমিশন সরকার তো অনেকগুলো, প্রায় 16টির বা এর চেয়ে বেশি সংস্কার কমিশন গঠন করেছিল। এটা হচ্ছে মানে প্রকাশ্যে, এমনকি গোপনে আরও অনেক সংস্কার কমিশন গঠিত হয়েছিল। সেই সংস্কার কমিটির মধ্যে গণমাধ্যম সংস্কার কমিটির কার্যক্রম তো আমরা সেভাবে কখনো চোখে আমাদের পড়েনি এবং সেভাবে আমরা পড়তে দেখিও নি। এবং সেই তারা কি সংস্কার করেছে, যেটা হচ্ছে যে 8ম ওয়েজ বোর্ড পর্যন্ত বাস্তবায়িত হয়েছে, 9ম ওয়েজ বোর্ড হবে কি না, পত্রিকাগুলোর যে বিজ্ঞাপনের যে নীতিমালা আছে সেটা সংশোধন হবে কি না। আগের উপদেষ্টা, যেহেতু তথ্য মন্ত্রণালয়ে 2জন উপদেষ্টা ছিলেন, এর আগে নাহিদ ইসলাম সাহেব, এখন মাহফুজ আলম সাহেব, তো এই জায়গার এই কাজের অগ্রগতিগুলো কি ট্রান্সপারেন্ট হচ্ছে না, বা আমরা সাংবাদিকরা কি ওনাদের কার্যক্রমকে ট্রান্সপারেন্ট করার জন্য আমরা কতটুকু চাপ দিতে পেরেছি? না, সাংবাদিক সমাজ চাপ দিতে পারেনি, কারণ সাংবাদিক সমাজ দ্বিধা বিভক্ত। নানা ধরনের স্বার্থের কারণে, সুবিধার কারণে, প্রয়োজনে তারা কখনোই এক হতে পারেনি। সাংবাদিকতার যে নৈতিকতা, সেটা বহু আগেই ধ্বংস হয়ে গেছে, বা বহু আগেই একদম নিঃশেষ হয়ে গেছে। যখন সাগররণী হত্যাকাণ্ড ঘটল এবং সেই হত্যাকাণ্ডের অন্তরালে যারা ছিলেন তাদের বিষয়ে সাংবাদিকদের কাছে স্পষ্ট তথ্য থাকার পরেও তারা প্রকাশ করতে পারেনি, তারা সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারেনি। ফলে কি হয়েছে, সাংবাদিকতার প্রতি মানুষের যে আস্থা ছিল সেটা ভয়াবহভাবে নষ্ট হয়েছে। সাংবাদিকের যে দক্ষতা, ক্ষমতা এবং প্রভাব ছিল প্রশাসন, জনগণ এবং সব কিছুতে, যে ন্যায়ের পক্ষে দাঁড়াবেন, ন্যায়ের পক্ষে লিখলে সেটা কর্ণপাত করতে বাধ্য প্রশাসন এবং সংশ্লিষ্টরা, সেই জায়গায় তো এখন আর সাংবাদিকতা নেই, বা গণমাধ্যমের সেই অবস্থানও নেই, নড়বড়ে হয়ে গেছে। এর মধ্য দিয়ে একটা বিষয় হয়েছে যে তথাকথিত মূলধারার গণমাধ্যম মুখ থুবড়ে পড়েছে, তথাকথিত তারকা সাংবাদিক বা সিনিয়র সাংবাদিক, তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনভাবে দাঁড়িয়েছে যে এটা তথাকথিত মূলধারার গণমাধ্যমকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলেছে এবং চ্যালেঞ্জ করছে। এটা একটা বড় বিকাশের ব্যাপার। কারণ একসময় সাংবাদিকতায় কী ছিল, যে মনোপলি, আমি যা বলবো, আমি যে ট্রেন্ড সেট করে দেব সেটাই আপনাকে মানতে হবে। আমি একজনকে তারকা বানাবো, আমি একজনকে ভালো মানুষ হিসেবে জাতির কাছে তুলে ধরবো, আরেকজনের ভালো গুণ থাকার পরেও মতাদর্শিক কারণে তাকে হেয় করব। এই যে ট্রেন্ড, এই যে অপসংস্কৃতি, সেটা কিন্তু ভেঙে দিয়েছে এই সোশ্যাল মিডিয়া। ফলে প্রচলিত সাংবাদিকতার যে ধারা, এটা এখন প্রশ্নবিদ্ধ এবং অনেক জায়গায় অগ্রহণযোগ্য। কিন্তু সোশ্যাল মিডিয়ার তো আসলে সাংবাদিকতার দিকে চলে যাবে বা এটা সংবাদ মাধ্যমের পারপাস সার্ভ করবে এরকম উদ্দেশ্যে গঠিত হয়নি। এবং আমরা যখন 2007-08 থেকে যখন ফেসবুক, ইউটিউব চালু হয়েছিল, তখন এটা সাংবাদিকতার জন্য পরিপূরক হবে তখন আমরা ভাবতে পারিনি। যেটা এসে পরবর্তী সময়ে এসে 2015-16 থেকে এই বিকাশটা হওয়া শুরু হলো।
এখন আপনি কি মনে করেন যে সাংবাদিকতার ক্ষেত্রে তো ন্যূনতম হলেও তো সেন্সরশিপ অথবা আমরা কোনটা প্রকাশ করব না এতটুকু দায়িত্ববোধ তো মূল ধারার গণমাধ্যমগুলো দিচ্ছে, কিন্তু সেটা তো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই অবারিত স্বাধীনতাটা কি কখনো কখনো স্বাধীন সাংবাদিকতার জন্য আবার হুমকি হয়ে যাচ্ছে কিনা? হতে পারে, কিন্তু এখানে বিষয় হলো যে আপনি যে কথাটি বললেন যে কোনটি প্রকাশ করব কোনটি করব না, এটা তো একটা নীতির বিষয়। এই নীতিটুকু কতটা মেনেছে আমাদের মূলধারার গণমাধ্যম? অনেক ক্ষেত্রে তো মানেনি, ব্ল্যাক আউট করে দিয়েছে। ধরুন 2013 সালের শাপলা চত্বরের ঘটনা, কয়টা গণমাধ্যম এই পরিসংখ্যানটা তুলে ধরেছে যে এতজন নিহত হয়েছে? সেই পরিসংখ্যানটা করলো কে? অধিকার, আদিলুর রহমান শুভ্র, কিন্তু কোনো পত্রিকা তো করলো না, গণমাধ্যম তো করলো না। এই চর্চা তো আপনি 2013 সালের 5ই মে যে ছিল, এই চর্চা তো 1971 সালের 25শে মার্চও ছিল। ওই দিনও নাকি বেশ কিছু সংবাদ মাধ্যম 25শে মার্চের কালো রাতে যা ঘটেছিল সেটাকে তারাও লুকিয়ে ফেলেছিল, এবং কিছু কিছু পত্রিকা ছিল ওই সময় যেগুলো পড়লে বুঝাই যেত না। তাহলে এই চর্চাটা আজকে 54 বছর পরেও অব্যাহত আছে কেন? এই চর্চাটা থাকবে, কিন্তু এই চর্চার বিপরীতে প্রফেশনাল হাউস যদি শক্তভাবে দাঁড়ায়, এবং একটা না অনেকগুলো প্রফেশনাল হাউস যদি দাঁড়ায়, তাদের মূল নীতি যদি হয় যে স্বাধীন সাংবাদিকতা, তাহলে এরকম হবে না। এখন ধরুন একটা গণমাধ্যমের পৃষ্ঠপোষকতা করছে একটি রাজনৈতিক দল বা একটি মতাদর্শের ব্যক্তি, তিনি চাইবেন যে তার মতাদর্শ অনুযায়ী খবর প্রচার করা হোক, যে আমার মতাদর্শের বাইরে গেছে এই খবরটা, বা এই খবরটা প্রচার হলে আমার পার্টি বা আমার আদর্শ ক্ষতিগ্রস্ত হবে, সুতরাং এটা লুকিয়ে ফেলো, অন্য একটা বয়ান হাজির করো। তো এই পরিস্থিতি যতদিন না চেঞ্জ হবে, যতদিন না প্রকৃত সাংবাদিকদের হাতে গণমাধ্যমের মালিকানা না আসবে, ততদিন পর্যন্ত এর পরিবর্তন হবে বলে আমরা আশা করতে পারি না। সেটা তো শুধুমাত্র বাংলাদেশে না, এটা সারা পৃথিবীতেই যেটা ঘটেছে। আপনি দেখেছেন যে এর আগে যে ইরাক যুদ্ধের সময়, এমনকি এখনও পর্যন্ত যেই গাজাতে যে যুদ্ধ চলমান আছে, এই যুদ্ধগুলোতেও কিন্তু এক শ্রেণীর গণমাধ্যম একটা বড় ধরনের ভূমিকা রেখেছিল, যেটা এক পক্ষের উগ্রতাকে, এক পক্ষের ধ্বংসযজ্ঞকে বা মানে এই নিপীড়নমূলক কর্মকাণ্ডকে চাপিয়ে রেখে আরেক পক্ষেরটাকে বেশি উদ্ঘটিত করা। এবং যেটা হয়েছে যে আপনি জানেন যে ইরাকে বলা হয়েছে মারণাস্ত্র আছে, কিন্তু পরবর্তী দেখা গিয়েছে কিছুটাই মানে নেই। এই যে সাংবাদিকতার যে বয়ান তৈরির যে কাঠামো, এটা তো সোশ্যাল মিডিয়াও অব্যাহত রেখেছে। এখানে আমি কোনো পার্থক্য দেখছি না যে না সোশ্যাল মিডিয়া আসার পর বয়ানটা ভেঙে গেছে। না, সোশ্যাল মিডিয়ার সুবিধা কি? আপনি ধরুন গণমাধ্যমের নেতৃত্ব দিচ্ছেন, আপনার আদর্শের বা চিন্তার 5টি গণমাধ্যম আছে। একটা ঘটনা ঘটলো, আপনি প্রকৃত ঘটনা ধামাচাপা দিয়ে আপনার নিয়ন্ত্রিত 5টি গণমাধ্যমে আপনার মন গড়া কথাটা প্রচার করলেন। এই প্রচার করে তো আপনি আপনার জায়গায় টিকে থাকতে পারছেন না, কারণ সোশ্যাল মিডিয়া আছে। সোশ্যাল মিডিয়া 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সবটুকু প্রকাশ করে দিচ্ছে। ওইখানে কি ঘটেছে সেটার সিসিটিভি ফুটেজ বলি, কোনো একজন সাধারণ মানুষ তিনি ক্যামেরা দিয়ে এটা ধারণ করছেন। ফলে কি হচ্ছে, গণমাধ্যম যেটা বয়ান তৈরি করছে সেই বয়ানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে গেছে। আপনি বলতে পারেন যে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে অপতথ্যও তো আসলে প্রচার হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, অনেক অপতথ্য হচ্ছে, অপতথ্যের মধ্যে আবার সঠিক তথ্যও উঠে আসছে। এটা তো উন্মুক্ত প্ল্যাটফর্ম, কে কি করবে সেটা কিন্তু আপনি যখন একটা ঘটনার উপর অনেকগুলো সংবাদ বিশ্লেষণ এবং ভিডিও দেখবেন, তখন একদম পানির মতো স্বচ্ছ দেখা যাবে যে আসলে কি ঘটেছিল। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। এখন সোশ্যাল মিডিয়া সেই কারণে এই মনোপলিকে ভেঙে দিয়েছে, মানে আপনি আপনার গণমাধ্যমের মধ্য দিয়ে যা চাইবেন তাই বলবেন এবং জনগণ বিশ্বাস করবে, এই ধারণা আর নেই, বা এই অবস্থা আর নেই সোশ্যাল মিডিয়ার কারণে। কারণ হয়তো সোশ্যাল মিডিয়া আপনার আগেই খবর প্রচার করে দিয়েছে, আপনি দেখছেন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু, কিন্তু কোনটা বিশ্বাসযোগ্য আপনি তো বুঝবেন। ধরুন পল্টনে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার ফুটেজ সাধারণ মানুষ তুলে সেগুলো ফেসবুকে দিয়ে দিল, বিভিন্ন অ্যাঙ্গেলে উঠালো, বিভিন্নভাবে তুললো, তাই না? আবার গণমাধ্যম আরেকটা তথ্য দিল, যে তথ্য আসলে সত্য নয়, তাহলে কোনটা মানুষ বিশ্বাস করবে? এখন তো ভিডিওর যুগ, এখন তো ডকুমেন্টের যুগ। হ্যাঁ, কোনটা এআই দিয়ে বানিয়েছে বা কোনটা প্রকৃত ভিডিও, এগুলোও জাজমেন্ট করা যাচ্ছে, এগুলো বিচার এর কাজ করায় উঠছে। তো সুতরাং কি বহুবিধ মিডিয়া হবার কারণে কি হয়েছে, যে সত্যটা
আরও উদ্ভাসিত হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে। একসময় ধরেন বাংলাদেশে বিটিভি ছিল, আপনি একটা বিটিভিতে গান গাইলে বা একটা খবর প্রচার হলে তোলপাড় হয়ে যেত, কারণ আর কোনো মিডিয়া নেই। এখন তোলপাড় হওয়া অত সহজ না। এখন সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুকে আসতে হবে, ইউটিউবে আসবে, মূলধারার গণমাধ্যমে আসবে, অন্যান্য আরও অনেক অনেক প্ল্যাটফর্মে যাবে। যখন এটা ভাইরাল হবে তখন কেবল আলোচনায় আসবে। তো অবস্থার পরিবর্তন হয়েছে। আচ্ছা, অবস্থার পরিবর্তন হয়েছে। তো সেই অবস্থার পরিবর্তন ধরেই আমি একটা কথা বলছি যে আমাদের গত 17 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত সাংবাদিকরা নির্যাতিত হয়েছিলেন, তো নির্যাতন অনেক সময় মানুষকে ঐক্যবদ্ধ করে। সেই নির্যাতনের কারণে তারা ঐক্যবদ্ধ ছিলেন এবং তারা যতটুকু চুপিসারে হোক বা যে কোনোভাবে হোক বা দেশের বাইরে গিয়ে হলেও তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের প্রতিবাদটা বা প্রতিবাদী সাংবাদিকতাটাকে অব্যাহত রেখেছিলেন। কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো। যখন এই ফ্যাসিবাদের পতন হলো, খুব অল্প সময়ের মধ্যে ওই যে মুষ্টিমেয় সাংবাদিক যারা ঐক্যবদ্ধ হয়েছিলেন তাদের ঐক্যটা নড়বড় হয়ে গেল এবং তারাও এখন মুখোমুখি দাঁড়িয়ে গেছে। তো এইটা কি মনে করেন যে ভবিষ্যতে আমাদের সাংবাদিকতার জন্য বা উন্মুক্ত গণমাধ্যমের জন্য বিপজ্জনক হয়ে উঠবে কিনা? ধরুন গণমাধ্যমের ক্ষেত্রে এটা কি হবে, আমি এটা বিপজ্জনক হবে বলে আমি মনে করি না। কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থান তো কোনো একটি রাজনৈতিক দল করেনি, বহু মত পথের মানুষ। এখানে যেমন বামপন্থীরা ছিল, ডানপন্থীরা ছিল, আবার চরম ডানপন্থীরা ছিল, মধ্যমপন্থীরাও এখানে ভূমিকা পালন করেছে। বহু মত পথের মানুষ এই আন্দোলন করেছে, কারণ সবাই ফ্যাসিবাদ দ্বারা আক্রান্ত হয়েছে। এখন ফ্যাসিবাদী সেই গোষ্ঠী পালিয়ে গেছে, যার ফলে কি হয়েছে, সবাই তাদের নিজস্ব রঙে আবির্ভূত হয়েছে। আগে ছিল এন্টি ফ্যাসিস্ট, আর এখন ফ্যাসিস্ট চলে যাওয়ার পর যার যার কালার আমরা দেখতে পাচ্ছি। ও এই লোকটা তো সবুজ কালারের, এই লোকটা তো আপনার নীল কালারের, তাই না? এখন স্পষ্ট হয়ে উঠছে, কারণ আরও সুনির্দিষ্টকরণ হচ্ছে যে মিস্টার জহির উনি কোন দলের লোক, উনি গণঅভ্যুত্থানের পক্ষের, কিন্তু কোন দলের লোক, কোন মতাদর্শের। মিস্টার মানিক কোন মতাদর্শের। আগে কিন্তু এই প্রশ্নটা উঠতো না, কারণ আগে সবাই মিলে লড়াই করেছি ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু এখন ফ্যাসিজম চলে যাওয়ার পর এই প্রশ্ন উঠছে। আমি একটা উদাহরণ দিই, যেমন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজে এর দুটো গ্রুপ আছে, একটা আওয়ামীপন্থীদের আর একটা হচ্ছে বিএনপি জামাতপন্থীদের। তো গত 16 বছরে এখানে কিন্তু বিএনপি জামাতপন্থীদের যে গ্রুপ তা কখনো আলাদা আলাদাভাবে নির্বাচন করেনি, যে বিএনপির একটা প্যানেল, জামাতের একটা প্যানেল। কারণ তখন কে জামাত কে বিএনপি এটা চিহ্নিত করার সময় এবং প্রয়োজনও ছিল না। কিন্তু গণ অভ্যুত্থানের পর এবার নির্বাচন হচ্ছে, আগামী মাসে নির্বাচন, আমরা দেখতে পাচ্ছি যে দুটো আলাদা প্যানেল হচ্ছে অনেক দিন পর। একটা হলো বিএনপি পন্থীদের প্যানেল, আর একটা হলো জামাতপন্থীদের প্যানেল। তো সেই কারণে যেটা বলছেন যে অভ্যুত্থানের পর অভ্যুত্থানের শক্তি যার যার চশমায় বা আয়নায় নিজের মুখ দেখছে বা জাতিকে দেখাচ্ছে, ফলে দেখা যাচ্ছে যে এই বিভক্তি। তো মূল কথা হচ্ছে যে জাতীয় ইস্যুতে অবশ্যই ঐক্য থাকা উচিত। এখন অনেকে মনে করছে ধরুন যে আমি যে নীতির উপরে আছি এটাই হচ্ছে যথার্থ, সুতরাং আমার এই নীতির উপর দাঁড়িয়ে ঐক্যমত আসতে হবে। আবার অন্য আরেকজন বিপরীতে আছেন, তিনিও তাই মনে করছেন। তো এটা শেষ পর্যন্ত কি হতে পারে, এটা একটা দ্বন্দ্ব সংঘাত বড় আকারে তৈরি করতে পারে। কিন্তু আমাদের জাতীয় স্বার্থের ক্ষেত্রে, জাতীয় প্রয়োজনে এক থাকা উচিত বলে আমি মনে করি। সেই ঐক্যের কথা যদি আমি ধরি, তাহলে বিগত সরকারের আমলে যে সমস্ত গণমাধ্যম বন্ধ হয়ে গিয়েছিল, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, তারপরে এরা হচ্ছে 5ই মে ওই হেফাজতের যেদিন ওই হত্যাকাণ্ড সংঘটিত হয় ওদিনকার রাতে। এছাড়া এর আগেও কিন্তু অন্য অভিযোগে সেখানে সিএসবি নিউজ, তারপরে হচ্ছে চ্যানেল 1, হ্যাঁ, এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং সংবাদপত্রের দিক থেকে তো দিনকাল, আমার দেশ, এরা প্রচণ্ড ঝুঁকি মোকাবেলা করে এক পর্যায়ে বন্ধ হয়ে গিয়েছিল। তো এখন যখন ফ্যাসিবাদ চলে যাওয়ার পরে দেখা গেল যে সবগুলো মিডিয়া কিন্তু ফিরে আসতে পারেনি, আবার কিছু কিছু নতুন মিডিয়া এসছে এবং সম্প্রতি 2টা চ্যানেল অনুমোদন পেয়েছে। তো পুরাতন চ্যানেলগুলো আবার ফিরে আসা, মানে খুলে যাওয়ার পর আবার ফিরে আসা, দিগন্ত টিভি, ইসলামিক টিভির মতো, সেটা বেশি কার্যকরী নাকি নতুন মিডিয়া তৈরি হচ্ছে সেটা বেশি কার্যকরী? এগুলো নির্ভর করছে আসলে কারা এগুলোর নেতৃত্ব দিচ্ছে। যে মিডিয়াগুলো বন্ধ হয়ে গেছে, যেমন আপনি বললেন চ্যানেল 1, সিএইচবি, আর এটা হচ্ছে ওই 2013 শাপলা চত্বরের আগের ঘটনা এগুলো। এখন দেখুন, পত্রিকা বন্ধ হয়েছিল আমার দেশের মাহমুদুর রহমান মজলুম সাংবাদিক, তিনি দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন, কারণ এমন একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল কুষ্টিয়ার আদালত চত্বরে যে তাকে রক্তাক্ত করা হয়েছিল। তো দেখুন, তিনি দেশে ফিরে এসে জেলে গিয়েছেন কেন? আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন তিনি জামিন পান। তারপরে তিনি এই পত্রিকা দ্রুততম সময়ের মধ্যে বের করেছেন। তাহলে এটা তার সাহসিকতা।
এটা তার উদ্যমী আচরণ এবং গণঅভ্যুত্থানের পক্ষে একটা দায় অনুভব করেই তিনি অনেক ঝুঁকির মধ্যেও আমার দেশ বের করে ফেলেছেন। একইভাবে আমরা যদি বলি তাহলে সিএসবি কেন বের হলো না? সিএসবির যারা মালিকানা কর্তৃপক্ষ আছে তাদের অনীহা, দুর্বলতা বা দায়বোধ, কাজ না করা। একেবারে দিগন্ত টিভির ক্ষেত্রে একই কথা বলা যায়। এটি তো অত্যন্ত জনপ্রিয় এবং মানুষের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য একটা টেলিভিশন চ্যানেল ছিল। সেটি গণঅভ্যুত্থানের পরে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে, সকল কিছু দূর হয়েছে, প্রতিবন্ধকতা এরপরও করতে পারেনি, কারণ এখানে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অবহেলা বা অনিয়ম, তাদের অনিচ্ছার কারণে। তো সেটা নির্ভর করছে কার উপর? মালিকদের উপর সরাসরি যদি বলি। আর নতুন গণমাধ্যম যারা করছেন তারা কতটুকু করতে পারবেন, কতটুকু গ্রহণযোগ্য হবে বা বাণিজ্যিকভাবে তারা দাঁড়াতে পারবে কিনা, এটা আসলে সময় গেলেই বোঝা যাবে। মানে বাংলাদেশের পক্ষে বা মানে দেশপ্রেমিক শক্তির পক্ষে এবং সত্যিকার সাংবাদিকতা হয়ে ওঠা, যেমন সাংবাদিকতার যে ট্যাগ বিএনপিপন্থী, জামাতপন্থী, এরকম ট্যাগ কিন্তু এখনও আছে। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে সমস্ত সাংবাদিকরা ফ্যাসিবাদের পক্ষে এতভাবে ছিলেন তাদেরকে কিন্তু হয়তো নানানভাবে ট্যাগ দেওয়া হচ্ছে, কিন্তু কখনো কোনো সাংবাদিককে আওয়ামীপন্থী এই কথা আমি কখনো শুনতে দেখিনি। তো এই যে সাংবাদিকতার মধ্যেও যে ট্যাগিংয়ের কালচার চলে আসছে, তো এটা কি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি না? এই বয়ানটা গত 16 বছর বা তারও আরও আগে যদি আমরা যাই, এই বয়ানটা কারা তৈরি করেছে? এই বয়ানটা মূলত আওয়ামী এবং ভারতপন্থী বামদের তৈরি করা। ফলে যারা বয়ান তৈরি করে তারা তো নিজের গায়ে কখনোই দায় নেবে না। সাধারণ সাংবাদিক বা সৃজনশীল সাংবাদিক ভার্সেস জামাতপন্থী সাংবাদিক। বিএনপিপন্থী সাংবাদিক এই ট্যাগটাও অতটা প্রয়োগ করা হতো না। প্রয়োগ করা কি হতো? যে রাজাকারপন্থী, শিবিরপন্থী বা জামাতপন্থী। কারণ যারা এই বয়ানটা তৈরি করতো তারা মনে করতো যে এগুলো মানে আত্মায় আঘাত দেবার মতো ট্যাগ, এগুলো সমাজে খুবই নিকৃষ্ট অপবাদ। সুতরাং একজন মানসম্পন্ন দক্ষ সাংবাদিকের গায়ে শুধুমাত্র পলিটিক্যাল কারণে যদি এই ধরনের রাজাকারী বা জামাতি বা শিবির সম্পৃক্ত ট্যাগ দেওয়া যায়, তাহলে তার যে কৃতিত্ব আছে সেটাকে নালিফাই করে দেওয়া যাবে। তার একটা রিপোর্ট ধরুন, সরকারের ভেতরের দুর্নীতি নিয়ে একজন রিপোর্টার রিপোর্ট করলো, অকাট্য তথ্য প্রমাণ দিল, চমৎকার উপস্থাপনা এবং অনেক ভিউ হলো, কিন্তু দিন শেষে বয়ান তৈরিকারীরা বলল, আরে ও তো শিবির করে, ও তো শিবিরের সাংবাদিক। তার মানে গোটা এই যে বিশ্লেষণ, এই যে অনুসন্ধান, সবকে আমি একটা শব্দের কৌশলে তুড়ি মেরে নালিফাই বা ভিলিফাই করে দিচ্ছি এইরকম একটা বয়ান দিয়ে। তো ফলে কি হয়েছে দেখুন, যে এখন আওয়ামী সেই বয়ান তৈরিকারীরা পালিয়েছে, কিন্তু এখনও এই বয়ানটা আছে কেন জানেন? এটা স্বার্থের কারণে। এখন ওই যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন না, সেই বক্তব্যটা তো মিথ্যা নয়, কিন্তু দায়টা তার উপরও বর্তায়। সেটাই আমি বলেছি যে এখন হাউস দখল করতে গিয়ে দেখা গেল যারা দখল করছে তাদের সেই দখলের মধ্যে যেন কেউ ভাগ না বসাতে পারে, সুতরাং তারা ট্যাগ দিয়ে দিচ্ছেন। ধরুন একটা গ্রুপ দখল করেছে একটা হাউস, করার পরে সেখানে যারা আছে তাদের মধ্যে কতিপয় প্রতিপক্ষ মনে করে তারা ট্যাগ দিয়ে দিচ্ছেন যে জামাতি সাংবাদিক বা অমুকপন্থী সাংবাদিক। এই স্বার্থের কারণ আর কি। একদম যদি এই পর্যায়ে এসে আপনাকে জিজ্ঞাসা করি যে সাম্প্রতিক সময়ে আপনি দেখতে পেয়েছেন যে আমাদের গুম কমিশনের সেই রিপোর্ট অনুযায়ী এবং পরবর্তী তথ্য এবং প্রতিবেদন অনুযায়ী আমাদের আইসিটি কোর্ট অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছে এবং গুমের যারা অভিযুক্ত, যারা সেনা কর্মকর্তা, তাদেরকেও আদালতের বিচারের মুখোমুখি করেছেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিন্তু এই যে গুম খুন সহ গত 17 বছরের তো অত্যাচার যেটা ছিল সেটা তো হয়েছেই, এরপরে সর্বশেষ জুলাই মুভমেন্টের সময় যেভাবে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় 1400 মতো যে গণহত্যা, তাহলে এইটার পক্ষে যারা মতামত তৈরি করেছেন, এটাকে প্রণোদনা দিয়েছেন, এই হত্যা মানে সাংবাদিকতার বয়ানের মাধ্যমে হত্যাযোগ্য করে তুলেছেন, তাদেরকে কি একই ধরনের বিচারের মুখোমুখি করা হচ্ছে? আমি তো সেটা দেখতে পাচ্ছি না। আইসিটি কোর্টেও তারা কেউ মানে এইখানে বিচারের মুখোমুখি হচ্ছেন না, এবং সাধারণ কোর্টে যারা হচ্ছে অনেকে চুপি সারে জামিনও পেয়ে যাচ্ছেন এবং সেই মামলাগুলো হালকা হয়ে যাচ্ছে। তাহলে এটা কেন? এটা যদি অব্যাহত থাকে তাহলে তো ভবিষ্যতেও নানান ধরনের সমস্যায় পড়তে হবে। আপনি ঠিকই বলেছেন, এবং যে কারণে প্রশ্ন উঠছে
যে প্রত্যেককেই গণহত্যার মামলায় যুক্ত করা হচ্ছে। ধরুন মিরপুরে ঘটনা ঘটেছে, সেখানে 17 জন নিহত হয়েছে। তো এখন ওই 17 জনকে হত্যার জন্যে 1 নম্বর আসামি দিচ্ছেন শেখ হাসিনা, হয়তো 100 নম্বর আসামি হচ্ছে মোজাম্মেল বাবু। তাহলে তো হলো না। মোজাম্মেল বাবুর দায়টা মিরপুরে গিয়ে গণহত্যার না, হত্যাকে জায়েজ করবার জন্যে বয়ান উৎপাদন, সেটার জন্য আলাদা করে অভিযোগ হবে। একজন বুদ্ধিজীবী তিনি তো রাস্তায় গিয়ে অস্ত্র নিয়ে জনগণের উপর চালাননি গুলি, তাহলে তিনি কি করেছেন? তিনি যারা গুলি চালিয়েছেন তাদের সাহস, উৎসাহ, অনুপ্রেরণা দিয়েছেন, তার জন্য তো আলাদা ধারায় আলাদাভাবে বিচারের ব্যবস্থা করতে হবে। সেইগুলো আসলে ক্লাসিফিকেশন যেটাকে আমরা বলি সেটা করা হয়নি, যে কারণেই কিন্তু অনেক জায়গা থেকে বিতর্ক উঠছে যে একই মামলায় কেন শাকিল বা ফারজানা রূপাকে ধরে রেখেছেন। এই প্রশ্নটা উঠতো না যদি যার যতটুকু দায়, যার যেখানে দায়, সেই দায় অনুযায়ী আমরা মামলাগুলোকে সাজাতে পারতাম এবং সেটাই হতো যথার্থ, এবং এর মধ্য দিয়ে কিন্তু সুবিচার আরও সুনিশ্চিত হতো। সেক্ষেত্রে কি ফ্যাসিবাদ বিরোধী সাংবাদিক যারা, তারা কি দাবি তুলতে পারতেন না, বা তারা কি একটা ভালো অবস্থানে নিতে পারতেন না, অথবা তারা কি সেই ডকুমেন্টেশনগুলো হাজির করতে পারতেন না? এটা আসলে মূল উদ্যোগ নিতে হবে রাষ্ট্রের। আর রাষ্ট্র যদি সহযোগিতা চায় সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের কাছে বা সাংবাদিকদের কাছে, তাহলে তারা সহযোগিতা করবে। কিন্তু ব্যক্তি পর্যায়ে এটাকে এগিয়ে নেওয়া তো কঠিন। মামলা তো করছে রাষ্ট্র, প্রসিকিউশন টিম এটার সফলতায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, বা অন্যান্য কার্যক্রম যেমন তদন্ত, তারপরে অপরাধের সম্পৃক্ত বিষয়গুলোর তথ্য প্রমাণ হাজির করা। সামগ্রিক বিষয় কিন্তু একেবারেই রাষ্ট্রের বিষয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং ইনভেস্টিগেশন টিমের বিষয়। তারা যদি কোনো সাংবাদিকের সহযোগিতা চায় বা সাংবাদিকের কাছে কোনো তথ্য চায়, অবশ্যই অনেক সাংবাদিক আছেন সহযোগিতা করবেন। সর্বশেষ পর্যায়ে আপনাকে যেটা দেখবো, আমরা সবাই চোখের সামনে দেখেছি বিগত ডাকসু, তারপরে জাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, যে 4টি ছাত্র সংসদ নির্বাচন যেটি হলো, সেইখানে কিন্তু গণমাধ্যম একটা ভালো ভূমিকা রেখেছে এবং সেই নির্বাচনে কোনো বিতর্কিত বিষয় থাকলে একদম সূক্ষ্ম বিষয় বের করে নিয়ে আসছে, যার কারণে নির্বাচনগুলো কিন্তু ওভারঅল ট্রান্সপারেন্ট হয়েছে এবং ফলাফলগুলো যেদিকে মানে যাক না কেন, ফলাফলগুলো অন্তপক্ষে যেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কেউ করতে পারেনি, যথাযথভাবেই ফলাফলগুলো বের হয়ে আসছে। তো আপনার কি মনে হয় যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সেটা কি জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলবে? এখানে তো একটা ছোট্ট জায়গায় ছিল, অনেক সাংবাদিক গিয়ে বের করে আনতে পেরেছে, কিন্তু জাতীয় নির্বাচনে তখন 300 আসনে হবে, সেখানে প্রায় 32,000-এর মতো কেন্দ্রে হবে, তখন কি সম্ভব হবে এরকম এই ধারাবাহিকতা অব্যাহত রাখা? হ্যাঁ, অবশ্যই। আপনি দেখবেন যে বড় বড় গণমাধ্যমের বিপরীতে অসংখ্য মোজো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যারা মোবাইল জার্নালিজম করছে। সেই প্ল্যাটফর্মগুলোর অনেক ক্যামেরা, অনেক সাংবাদিক কিন্তু মাঠে আছে। একটা সাদিক কায়েমের একটা প্রেস ব্রিফিং আমরা সেখানে গুনে দেখলাম যে 110টা ক্যামেরা, মোবাইল থেকে শুরু করে বড় ক্যামেরা। তাহলে 110টা গণমাধ্যমে সাদিক কায়েমের এই ব্রিফিংটা গেল। সেখানে মোবাইল সাংবাদিকরা আছেন, অনলাইন জার্নালিজম যারা করেন তারা আছেন, এরপর পত্রিকার সাংবাদিক আছেন, এরপর টিভির সাংবাদিকরা তো আছেনই। এর ফলে কি হয়েছে যে তথ্য প্রবাহ এমনভাবে বিকশিত হয়েছে যে কোনো কিছুই আপনার চোখের বাইরে থাকা সম্ভব না। মানে গণমাধ্যমের চোখ পুলিশ, প্রশাসন, অন্যান্য সকল সংস্থার বিপরীতে বড় একটা স্টেক হিসেবে কাজ করছে। আপনি মানুষের চোখ ফাঁকি দিয়ে কিছু করতে পারলেও এই সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, মোজো প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম এবং টেলিভিশন চ্যানেলগুলোর ক্যামেরাকে ফাঁকি দিতে পারবেন না। কোনো না কোনো ক্যামেরায় ধরা পড়বে। এবং মানুষ তো এখন সচেতন, তাদের হাতে একটা মোবাইল আছে, একটা ঘটনা দেখলে তারা ভিডিও উঠাচ্ছে, ছবি তুলছে। ফলে এটার একটা ইতিবাচক প্রভাব আছে, বড় একটা প্রভাব আছে। এই প্রভাবটা অবশ্যই আমি মনে করি যে জাতীয় নির্বাচনে পড়বে। আমার মনে হয় যে এটার আরও ব্যাপক তৎপরতা বাড়ানো প্রয়োজন। আমি যেটা মনে করি যে সচেতন প্রত্যেক নাগরিকেরই উচিত যে মোবাইলটাকে ইতিবাচক কাজে লাগানো। আপনি আমাকে আক্রমণ করলেন, ধরুন আমি একজন ভোটার, আমার একটা মোবাইল ফোন আছে না, আমি সাথে সাথে ভিডিও উঠাতে থাকলাম। তো এই যে আমি যখন ভিডিও উঠাবো, আক্রমণকারী কিন্তু ভয় পাবে যে আমার ছবিটা ফেসবুকে চলে যাবে বা ইউটিউবে যাবে, ডকুমেন্ট হয়ে থাকলো আমার এই অপকর্মের। এগুলো সেফগার্ড হিসেবে কাজ করবে সুষ্ঠু নির্বাচনের জন্য।
তো দেখুন, আমিও শেষ করব, বা আপনি যেহেতু হয়তো ওদের শেষ প্রশ্নে আছেন, সাংবাদিকতার 4টা রূপ এখন আমাদের সামনে আছে, যেটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। একটা হচ্ছে আপনার টেবিল জার্নালিজম। এই যে টেবিলে বসে আছি না, ধরুন আমি এখন একটা রিপোর্ট সাজাবো, হ্যাঁ, অমুক সূত্র বলেছে, অমুক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বলেছে, কোনো তথ্য প্রমাণ কিন্তু আমার কাছে নেই, প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছে, এটা আমারই কথা, বাহিনী চাচ্ছে এটা, নাম প্রকাশে অনিচ্ছুক। হ্যাঁ, সেনাবাহিনীর একটি সূত্র বা একজন ব্যক্তি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেছেন, আমার কথাগুলো টেবিলে বসে বসে মনের মাধুরী মিশিয়ে একদম সাহিত্য কলার মতো সেটা আমি উপস্থাপন করছি রিপোর্ট আকারে, সেটা প্রচার করছি। এটা এক ধরনের সাংবাদিকতা তৈরি হয়েছে। ইয়েলো জার্নালিজমটা হচ্ছে মানে মূল ঘটনার সঙ্গে কোনো ধরনের মিল নেই, বরং উল্টো, হলুদ সাংবাদিকতা আমরা যেটা বলি, সম্পূর্ণরূপে উল্টো জিনিস আপনি দেখতে পাবেন। একদম রাত আর দিন, ধরুন ওখানে ঘটনা ঘটিয়েছে এক্স, আমি লিখছি ওয়াই, এটাকে হলুদ সাংবাদিকতা বলে, এবং এটা চলছে এখন। এরপরে দেখবেন যে প্রোপাগান্ডা জার্নালিজম। ওটা কি এখনো আছে? হলুদ সাংবাদিকতা আছে। প্রোপাগান্ডা জার্নালিজম, এটা হচ্ছে এজেন্ডা ধরে ধরে, ওই যে বলা হচ্ছে না যে বয়ান তৈরি করছি আমরা। ধরুন আজকে বলা হচ্ছে যে ইসলামী ব্যাংক সহ 4টি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে না, এই দাবি উঠানো হয়েছে। এখন এর পেছনে যারা দাবি তুলেছেন তাদের তো যুক্তি আছে। এই যুক্তিগুলোকে আপনার শক্তপোক্ত করার জন্যে ধরুন নানা ধরনের গল্প, নানা ধরনের অপতথ্য সামনে আনা হচ্ছে। সেট জার্নালিজম, মানে সেট করেছি ওইটার উপর আমি সাংবাদিকতা করব, তো এটা হচ্ছে আপনার প্রোপাগান্ডা জার্নালিজম। তো এভাবে সাংবাদিকতার বহুমাত্রিক আমরা অপচর্যা দেখছি। তবে আসার জায়গা এটাই যে এত চমৎকারভাবে আমাদের সোশ্যাল মিডিয়া পারফর্ম করছে, অনেক অপতথ্য, অনেক বানোয়াট মিথ্যা তথ্যের বিপরীতে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সত্যকে প্রকাশ করে দিচ্ছে, কোনো কিছুই আর চাপা রাখা যাচ্ছে। এবং একইভাবে মানুষ শিক্ষিত হচ্ছে। এখন বাংলাদেশের শিক্ষার হার হচ্ছে 76%, যেটা হচ্ছে যখন ফ্যাসিবাদ শুরু হয় ওই সময় ছিল 44%, এখন সেটা 76%। সুতরাং এই শিক্ষিত মানুষগুলো কি সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত হচ্ছে নাকি তারা, মানে সর্বশেষ যেটা প্রশ্ন আপনি করছি, যে এই শিক্ষিত মানুষগুলো বা শিক্ষিত ভোটাররা অথবা এই শিক্ষিত জনগণ যারা হয়েছে বা এখনকার আজকে যে জনগণ, তারা ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটির যারা ছাত্র, তারা 100% শিক্ষিত, তাদেরকে হয়তো সোশ্যাল মিডিয়া দিয়ে প্রভাবিত করা যায়নি, তারা নিজেরা যেটাকে বাস্তব মনে করেছে, যথাযোগ্য মনে করেছে, সেই সিদ্ধান্তই নিয়েছে। কিন্তু সর্বশেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই, যেখানে আমাদের গ্রাম অঞ্চলে এখনও অশিক্ষিত ভোটারের সংখ্যা একটা বিরাট পার্সেন্টেজ রয়ে গেছে, তারা কি এখন ওই আগের মতো করেই নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে, নাকি তারা মিডিয়া দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হবে? মিডিয়া দ্বারা প্রভাবিত হচ্ছে। কারণ কি, যে মানুষ শিক্ষা দীক্ষায় খুব এগোতে না পারলেও, ধরুন 25% মানুষ শিক্ষিত না, গ্রামের কথাই বলি বা শহর অঞ্চলে কারখানার বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলি, যদি শ্রমিক পর্যায়ের বা তৃণমূলের মানুষ, ধরুন 25% মানুষ একেবারে শিক্ষিত না, কিন্তু তারা প্রো টেকনোলজি পিপুল, তারা মোবাইল চালাতে পারছে, মোবাইলে ভিডিও দেখছে, তারা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারছে, তারা চাইলে গুগল সার্চ করে কিছু একটা বের করছে, লিখতে না পারলেও এখন ভয়েস মেসেজ দিয়ে পেয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, যে মানুষের মধ্যে তো বিপুল তথ্য জানার আগ্রহ, কোনো একটা ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু তার সামনে অনেকগুলো বিষয় এসে হাজির হচ্ছে, অনেক ভিডিও, অনেক তথ্য, অনেক ছবি, ফলে সে বিচার করছে নিজের মতো করে। সুতরাং এটা একটা বড় ধরনের প্রভাব ফেলবে। এখন শুধুমাত্র মাঠের লড়াই না, মনস্তাত্ত্বিক লড়াই। বড় কথা হচ্ছে যারা প্রফেশনালি বয়ান তৈরি করতে পারবে তারা জিতে যাবে। আর বয়ানের মধ্যে যদি সত্যি সত্যি উপাদান থাকে, সত্য থাকে এবং গ্রহণযোগ্য বিষয়গুলো উঠে আসে, তাহলে তো মানে বলা বাহুল্য যে এটা কতটা প্রভাব রাখবে। তাহলে এই আজকে যেই নির্বাচন
অনুষ্ঠিত হয়ে গেল ছোটো ছোটো নির্বাচন, এবং সামনে যে মহানির্বাচন বা জাতীয় নির্বাচন আসছে টোটালটাই গণমাধ্যম দ্বারা প্রভাবিত হবে। তাহলে কি রেজাল্টটাও কি এই 4টা ইউনিভার্সিটির রেজাল্টটাও কি জাতীয় নির্বাচনের উপর প্রভাব পড়বে কিনা, এটা তো সর্বশেষ পর্যায়ে আপনি বলেন। সেটা বিষয় হলো যে অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করছেন। এই 4 বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তো বাংলাদেশের বাইরের কোনো ভূখণ্ডের না, তাই না? হয়তো পরিসরটা ছোট, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়কে বলা হয় মিনি স্টেট, মানে একটা রাষ্ট্রের মধ্যে যা আছে বিশ্ববিদ্যালয় কিন্তু সেগুলোই বহন করে। সমাজ, সংস্কৃতি, পরিবারবোধ, রাজনীতি সবই তো আছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, হয়তো ছোট পরিসরে। তা আমি মনে করি যে মানে একদম যদি সুনির্দিষ্টভাবে বলি, কিছুটা হলেও প্রভাব ফেলবে, একেবারে বড় ধরনের প্রভাব। মানে হ্যাঁ, ডাকসুতে যা হয়েছে এখন ঢাকার সবগুলো আসনে তাই হবে, এটা নিশ্চিত করে বলা যায় না ঠিক, কিন্তু প্রভাবকে উড়িয়ে দেওয়া যায় না। তবে আমিরুল মুমিন মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন, আমাদেরকে সময় দিয়েছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার মাধ্যমে জানতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ এবং প্রজন্ম 24কে ধন্যবাদ। এই মুহূর্তে যারা দেখলেন তাদের প্রতি নিরন্তর ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম যে সাংবাদিকতা, গুম সাংবাদিকতা থেকে স্বাধীন সাংবাদিকতা, এই বিষয়টা নিয়ে আমাদের সাথে ছিলেন আমিরুল মুমিন মানিক। আমরা এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থিত হব এবং নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব নতুন নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রজন্ম 24-এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।